তাদেরকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখা হলো। শিল্পী হায়দরের কথায় বলা যায়, নির্মমতা কতটুকু হলে জাতি হবে নির্লজ্জ, শোক কতটুকু হলে বাংলাদেশের মানুষ তাকে ধৈর্য বলবে। তাদেরকে শিগাল কুকুরের মতো টেনে হিসড়ে গর্ত করে মাটির নিচে পুঁতে রাখা হলো। এরপর সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাদেরকে আবার সেই গর্ত থেকে উঠিয়ে কি সুন্দর নাটক সাজিয়ে মর্যাদা দিয়ে জাতীয় পতাকায় তাদের কফিন মুড়ে দিয়ে তাদেরকে দাফন করা হলো, জাতিকে নিঃশ্বাস করে দেওয়া হলো একেবারে ঠান্ডা মাথায়। কত বড় জঘন্য খুনি! আমার মনে হয় রাশিয়ার স্টালিন, চীনের চেঙ্গিস খান এবং জার্মানির ওয়াট হিটলারও এরকম নির্মম নিষ্ঠুর ছিল না শেখ হাসিনা, আওয়ামী লীগ, 14 দল জাতীয় পার্টির মতো। এরপর তো তারা তাদের পথের কাঁটা পরিষ্কার করে ফেলেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে কোনোরকম এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর মতো আর কোনো শক্তি সামর্থ্যই থাকলো না। এভাবে তারা বিরোধী দলের সমস্ত আন্দোলন সংগ্রামকে ধূলিসাৎ করে দিয়ে একের পর এক কারসাজির মাধ্যমে বিনা ভোটে রাতের রানী শেখ হাসিনা ক্রমশ ক্ষমতার বছর পার করতে থাকে। ক্যালেন্ডারের পাতায় একে একে বছর পার হতে থাকে। 2013 সালে এসে শাপলা চত্বরে দ্বিতীয় হত্যাকাণ্ড ঘটানো হলো। আলেম ওলামাদের পক্ষ থেকে বাধা আসতে পারে, হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাধা আসতে পারে। দ্বিতীয় দফে সেই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে এতিম, অনাথ, শিশু, আলেম ওলামা, নিরীহ মানুষ তাদেরকে শাপলা চত্বরে রাতের একটা পরে বাতি নিভিয়ে নির্মমভাবে ব্রাশ ফায়ার করে হত্যা করা হলো। সেখানেও জাতি প্রতিবাদ করার মতো, রুখে দাঁড়ানোর মতো কোনো শক্তি পেল না। দ্বিতীয় ধাপ পেরিয়ে গেল, তৃতীয় ধাপ রয়েছে তাদের। জামাত ইসলামীর মতো অত্যন্ত সুসংগঠিত একটা আদর্শবাদী ইসলামী দল, তাদের নেতাদের বিরুদ্ধে সাজানো যুদ্ধ অপরাধ নাটক মঞ্চস্থ করা হলো। একের পর এক নেতাদেরকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। এখনকার জুলাই আগস্ট বিপ্লবের যে নেতারা, তারা তাদের প্রদীপের সামনের দিন অতি বেশি দিন নয়, কিন্তু সেদিন শাহবাগ ময়দান কাঁপানো লাকি, ইমরান, এই সরকার সহ যারা কতে কাদের মোল্লা, দতে দিল্লা রাজাকার, এইভাবে নানা খিঞ্জি খেউর অপমানজনক ভাষা ব্যবহার করে নাস্তিক বামপন্থীদের একত্রিত করে একে একে নির্মম নিষ্ঠুর নির্দয়ভাবে হত্যা করে ফাঁসিতে দিয়ে তাদের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। এই সকল আলেম ওলামা, বিশ্ববীরেন্দ্র ব্যক্তি, জামাত বিএনপির প্রথম সারির নেতা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এরপর ইমরান, এর সরকার আর লাকিদের প্রভাব তো আরো 1-1.5 বছর পর্যন্ত ছিল। একে একে এসব করে একচ্ছত্র ক্ষমতার মালিক বনে যায় এই ফ্যাসিস্ট, রক্তচোষা খুনি, পাচার লুটপাটকারী, নরকের কীট। ক্ষমতা ক্রমশ পাকাভুক্ত করতে থাকে। দেশের আইন কানুন কোনো কিছুই আর থাকে না। তাদের হুকুমেই প্রধান বিচারপতি সহ সবকিছু রায় দেওয়া শুরু করলো। শুধু একজন সিনহা প্রতিবাদ করেছিল, তাকে কত রকম হেনস্থার শিকার হইতে হয়েছিল। আর আলেম ওলামাদেরকে যখন কোর্টে তোলা হতো,
তখন তাদেরকে কত রকম তিরস্কার করা হতো। দিল্লা রাজাকার এইভাবে নানা কৌশলে, এমনকি দেলার হোসেন সাইদিকে সর্বশেষ তারা কৌশলে রুগী সাজিয়ে হসপিটালে এনে মোস্তফা জামানকে দিয়ে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছে। সেই সকল হৃদয় বিদারক দৃশ্যগুলোর কথা মনে উঠলে বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলাম প্রিয় মানুষ, সাধারণ জনসাধারণের লোম খাড়া হয়ে যায়, গা শিউরে উঠে। অথচ যে কামরুল সালাউদ্দিন কাদের চৌধুরীকে তিরস্কার করেছিল গারদের ভিতর, সালাউদ্দিন কাদের চৌধুরী নির্ভয়ে বলেছিল, এই কামরুল্লাহ সালাম দিলি না, সেই কামরুলের এখন জেলের জীবন কিরকম যাচ্ছে, হাল হকিকত কিরকম যাচ্ছে। যে জয়ের নির্দেশে তার বন্ধু পলক এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের শতাধিক নেতা সহকারে জড়িত ছিল, জেলখানায় এখন তাদের জীবন কেমন যাচ্ছে শুনতেছি। চরম একাকিত্বে তাদের অবস্থা খুবই খারাপ। কামরুল তো আদালতে উঠার সময় 2 তলার সিঁড়ির পরিবর্তে 4 তলার সিঁড়ি বেয়ে উপরে তুলেছে কেন, এই জন্য রাগ করে কি যেন বলতেছিল, কিন্তু আগের হ্যাডম তো তাদের এখন আর নেই। বাংলাদেশের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ বাতাস, ফুল পাখি, পরিবেশ, প্রকৃতি, এই সব নির্মম নিষ্ঠুরতা দেখেছে। কিন্তু একের পর এক এইভাবে জঘন্য হত্যাকাণ্ড ঘটাতে ঘটাতে সর্বশেষ তার